বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, যারা আজকে আমার ক্লাস দেখছেন, প্রত্যেককে মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো আমাদের স্কুলে একটা শিডিউল রুটিন অনুসারে নিয়মিত পাঠদান চলছে। নিশ্চয়ই তোমরা রুটিন হাতে পেয়েছো। রুটিন অনুসারে আমরা ক্লাস চালিয়ে যাচ্ছি। আজকে দশম শ্রেণীর ভোকেশনাল শাখার রসায়নের একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি তারকুল ইসলাম, সহকারী শিক্ষক, বিজ্ঞান, মহেশখালী আইল্যান্ড হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসায়নের এই একাদশ অধ্যায়টি নবম দশম শ্রেণীর জন্য প্রযোজ্য। তবে দশম শ্রেণীর সিলেবাসের মধ্যে এই অধ্যায়টি থাকে, কিন্তু ভোকেশনাল শাখার জন্য তাদের সিলেবাসটা একটু আলাদা থাকে। নবম ভোকেশনাল ক্ষেত্রে এই একাদশ অধ্যায়টি তাদের সিলেবাসে অন্তর্ভুক্ত থাকে না। পরবর্তী তারা দশম শ্রেণীতে গেলে একাদশ অধ্যায়টি সিলেবাসে পাবে। সাধারণ শাখায় যারা আছো নবম দশম শ্রেণীর প্রত্যেকের জন্য এই অধ্যায়টি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা দশম শ্রেণীতে আছো তারা এই অধ্যায়টি একটু ভালোভাবে পড়াশোনা করবে। তাহলে চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসে ফিরে যাই। আজকে আমাদের পাঠ হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম। তোমরা নিশ্চয়ই জানো খনিজ সম্পদ এটা কি। আসলে খনিজ সম্পদ কোথায় পাওয়া যায়? খনিজ সম্পদ মাটির গভীরে যেমন থাকে, তেমনি মাটির উপরিভাগেও খনিজ সম্পদ পাওয়া যায়। আবার খনিজ সম্পদ হিসেবে আমরা কি কি চিনি? বিভিন্ন ধরনের গ্যাস, তেল, ধাতু, অধাতু ইত্যাদি ইত্যাদি খনিজ সম্পদ আকারে আমরা পাই। এগুলো কিভাবে তৈরি হয়? সাধারণত উদ্ভিদ এবং প্রাণের মৃতদেহ থেকেই এই খনিজ সম্পদের সৃষ্টি বলে বিজ্ঞানীরা বলেছেন। উদ্ভিদ এবং প্রাণের মৃতদেহ দীর্ঘদিন মাটির নিচে চাপা থাকে। সেই মাটির নিচে তাপ এবং প্রচুর চাপ থাকে। তাপ এবং চাপের ফলে মাটির গভীরে বা ভূগর্ভে খনিজ সম্পদ হিসেবে আমরা তেলও পাই, আবার গ্যাস, বিভিন্ন ধরনের ধাতুও পাই। জীবাশ্ম কথাটি হচ্ছে যে, যাকে আমরা ইংরেজিতে ফসিল বলি, ক্লাস 8 তোমরা পড়ছো জীবাশ্ম। বহু বছর, শত শত হাজার হাজার বছর ধরে পুরনো কোনো পদার্থ বা বস্তু মাটির নিচে চাপা পড়ে আছে, যেটি পুনরায় অক্ষত অবস্থায় ফিরে পাওয়াটাই হচ্ছে জীবাশ্ম। এখানে যেহেতু আমরা বিভিন্ন খনিজ সম্পদের কথা বলবো, এগুলো অবশ্যই মাটির নিচে থাকে, এগুলোকে আমরা জীবাশ্ম বলতে পারি বা জীবাশ্ম জ্বালানি বলতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়টি মূলত জৈব যৌগ নামে পরিচিত। জৈব যৌগ অধ্যায়ের একটা বৃহৎ অংশ হাইড্রোকার্বন। আজকে আমরা এই একাদশ অধ্যায়ের জৈব যৌগের হাইড্রোকার্বন নিয়ে বিস্তারিত আলোচনা করব।
হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি? তোমরা এখানে দেখতেই পাচ্ছ হাইড্রোকার্বন। হাইড্রো মানে হাইড্রোজেন, কার্বন তো একটা সম্পূর্ণই আছে, বুঝতেই পারছো, কার্বন। অর্থাৎ কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। যেমন CXSY, এই সাধারণ সংকেত আমরা হাইড্রোকার্বন হিসাবে চিনি। এখানে X এবং Y এর জায়গার মধ্যে বিভিন্ন ধরনের সংখ্যা থাকবে, যেটি হাইড্রোকার্বন হিসেবে পরিচিত হবে। তাহলে হাইড্রোকার্বন কাকে বলে? কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ। প্রথমত হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার এলিপেটিক হাইড্রোকার্বন। এলিপেটিক হাইড্রোকার্বন। দুই নাম্বার এরোমেটিক হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে, এলোপেটিক হাইড্রোকার্বন, এরোমেটিক হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরোমেটিক হাইড্রোকার্বন কি? এরোমেটিক শব্দটি আসছে গ্রিক শব্দ এরোমা থেকে। এরোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে সুগন্ধ জাতীয় উপাদান বা সুগন্ধ জাতীয় পদার্থ, যেই সকল জৈব যৌগে এক বা একাধিক বেনজিন চক্র বিদ্যমান। এটা কি ধরনের? যেমন এটি একটি বেনজিন। আবার এরকম আরো একটা বেনজিন এর সাথে যখন অপর একটি বেনজিন যোগ করা হয় তখন এটা হয় ন্যাপথালিন। তাহলে এরোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে? যে সকল জৈব যৌগে এক বা একাধিক বেনজিন চক্র বা বেনজিন বলয় থাকে তাদেরকে এরোমেটিক হাইড্রোকার্বন বলে। এরোমেটিক হাইড্রোকার্বন সাধারণত সুগন্ধ জাতীয় পদার্থ। আবার এলিপেটিক হাইড্রোকার্বন। এলিপেটিক হাইড্রোকার্বন এলিফেটিক, এটা সাধারণত চর্বি জাতীয় উপাদান। যে সকল হাইড্রোকার্বনে প্রাণী থেকে চর্বি পাওয়া যায় তাদেরকে এলিফেটিক হাইড্রোকার্বন বলে। এলিফেটিক হাইড্রোকার্বন সাধারণত চর্বি জাতীয় উপাদান থাকে। এই এলিফেটিক হাইড্রোকার্বন আবার দুই ধরনের, একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই নম্বর বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
মুক্ত শিকল হাইড্রোকার্বন, ফ্রি চেইন হাইড্রোকার্বন বলে। মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে? যে সকল কার্বন শিকলে, শিকল মানে চেইন, আমরা চেইন যেটা বুঝি, আমরা তো অনেক ধরনের চেইন পড়ি, গলায়ও আমরা স্বর্ণের চেইন পড়ি। যে সকল কার্বন শিকলে কমপক্ষে 2টি প্রান্তীয় কার্বন থাকবে, যেমন কার্বন বন কার্বন, আমি একাধিক কার্বন চালিয়ে লিখতে পারি কমপক্ষে 2টি প্রান্তীয় কার্বন, প্রথমে এবং শেষে কমপক্ষে 2টি প্রান্তীয় কার্বন থাকে, তাকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। কমপক্ষে 2টি, একটি হলে হবে না, একাধিকও থাকতে পারে। আমি চাইলে এদিকে আরেকটা বাড়াতে পারি। এটা হচ্ছে কার্বন শিকল, যেটা মুক্ত শিকল। চাইলে আমরা কার্বন শিকল আরও বাড়াতে পারি। এটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। আমরা জানি প্রত্যেকটি কার্বনের যোজনী কিন্তু 4, তাহলে প্রত্যেকটি কার্বনের মধ্যে আমরা বন্ধন দ্বারা যুক্ত করব, আর অবশিষ্ট যোজনী আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। তাহলে এই কার্বনের যোজনী আমার একটা হয়েছে এখানে, আর 3টা এখানে হাইড্রোজেন হবে। এখানে 2টা যোজনী হয়ে গেছে, এখানে আমার 2টা হাইড্রোজেন হবে, এখানেও আমার 2টা হাইড্রোজেন হবে, এখানে আমার 2টা হাইড্রোজেন হবে, এখানে আমার 3টা হাইড্রোজেন হবে। তাহলে এটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে কার্বন কয়টা? 1 2 3 4 5। এটাকে আমরা কি বলতে পারি? পেন্টেন। আমরা যখন অ্যালকেন অ্যালকিন অ্যালকেন পড়াবো তখন এদের সাথে তোমরা ভালোভাবে পরিচিত হতে পারবে। তাহলে 5টা কার্বন থাকলে সেটা কি হয়? পেন্টেন। এটা একটি মুক্ত শিকল হাইড্রোকার্বন। এরকম আরও অনেকগুলো মুক্ত শিকল হাইড্রোকার্বন আছে। যেমন আমি আরও একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন লিখতেছি। এখানে কত কার্বন? 4টা। তাহলে এখানে 3টা হাইড্রোজেন হবে, এখানে 2টা হাইড্রোজেন হবে, যেহেতু এখানে 2টা বন্ড আছে আর 2টা হাইড্রোজেন হবে, এখানেও 2টা বন্ড আছে আর 2টা হাইড্রোজেন হবে, এখানে একটা বন্ড আছে আর 3টা হাইড্রোজেন হবে। তাহলে এটার নাম কি? কার্বন যেহেতু 4টা, বিউটেন। এটা হচ্ছে যে পেন্টেন। এটা কি? পেন্টেন। আর এটা বিউটেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সকল হাইড্রোকার্বনে কমপক্ষে 2টি প্রান্তীয় কার্বন থাকবে তাদেরকে আমরা বলবো মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে পেন্টেন একটি মুক্ত শিকল হাইড্রোকার্বন, বিউটেন একটি মুক্ত শিকল হাইড্রোকার্বন। অনেকগুলো মুক্ত শিকল হাইড্রোকার্বন আছে। এরপর 2 নম্বর বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, বদ্ধ এটা আবদ্ধ, বলয়, সাইক্লিক, চক্র আকার থাকবে। যেমন আমরা যদি লিখি এখানে 4টা কার্বন, তাহলে এই কার্বনের জন্য 2টা বন্ধন, এখানে 2টা বন্ড পাইছি আমরা, তাহলে 2টা হাইড্রোজেন হবে, এখানে 2টা হাইড্রোজেন হবে, এখানেও 2টা হাইড্রোজেন হবে, এখানেও 2টা হাইড্রোজেন হবে। এটা কিন্তু আবদ্ধ আকার আছে। তাহলে এখানেও কিন্তু কার্বন 4টা, এটা কিন্তু বদ্ধ শিকল হাইড্রোকার্বন। যেহেতু এটা বদ্ধ বা আবদ্ধ আছে, এটাকে আমি বলবো সাইক্লোবিউটেন। সাইক্লো মানে চক্র, এটাকে বলবো আমি কি? সাইক্লোবিউটেন। বদ্ধ শিকল হাইড্রোকার্বন। যে সকল হাইড্রোকার্বন আবদ্ধ, বলয়, চক্রাকার, ষড়ভুজাকার তাদেরকে আমরা বলবো যে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয়ই মুক্ত শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন বুঝতে পারছো। এরপর মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার 2 ধরনের। নাম্বার 1 সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। নাম্বার 2 অসম্পৃক্ত
মুক্ত শিকল হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কি? সাধারণত যে সকল কার্বন শিকলে কার্বন 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 একক বন্ধন থাকে, কার্বন কার্বন একটি মাত্র বন্ধন দ্বারা যুক্ত, তাদেরকে আমরা বলবো সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এটার অপর নাম অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা অ্যালকেন হিসেবে চিনি, কারণ অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন যুক্ত। তাহলে যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে তাদেরকে আমরা বলবো সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত মুক্ত শিকল, মুক্ত শিকল আকারে তো আছে, আবার কার্বন কার্বন কয় বন্ধন? একক বন্ধন। চাইলে আমি এখানে আরেকটা কার্বন দিতে পারি, তাহলে এটা যেহেতু মাঝখানে কার্বন কার্বন একক বন্ধন, মুক্ত শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন, আবার এটা মুক্ত শিকলও। এখানে হাইড্রোজেন 3টে হবে, এখানে 2টে হবে, এখানে 3টে হবে। এটা হচ্ছে যে প্রোপেন, এটা প্রোপেন। আবার অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে তাকে আমরা বলি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। আবার অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকিনও থাকে, অ্যালকাইনও থাকে। তাহলে দেখি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনের উদাহরণ: কার্বন, ডাবল বন্ড কার্বন, সিঙ্গেল বন্ড কার্বন। এটাতে কিন্তু বন্ধন ছিল একটা, এখানে কিন্তু একটা জায়গায় বন্ধন কিন্তু দুইটা। দুইটা বন্ধন থাকলে আমরা কি বলি? অ্যালকিন বলি। অ্যালকিন কাকে বলে? যে সকল কার্বন হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাদেরকে আমরা কি বলি? অ্যালকিন বলি। তাহলে এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমি এই জায়গায় দ্বিবন্ধন দিলাম, দুইটি বন্ধন দিলাম, তাহলে এটা দেখেই আমি বলতে পারি এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকিন। তাহলে এখানে কার্বন যোজনী দুইটা পাইছি, দুইটা প্রকাশ পাইছি, তাহলে এখানে দুইটা হাইড্রোজেন হবে। এখানে এই কার্বনের জন্য যোজনী কিন্তু 3টে আসছে, এখানে দুইটা, এখানে একটা, 3টা, তাহলে এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে 3টা হাইড্রোজেন হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার নাম কি হতে পারে? নিশ্চয়ই কার্বন যেহেতু 3টে আছে, এটা প্রোপেন পর্যায়ে আছে বা প্রোপেন পর্যায়ে ছিল, দ্বিবন্ধন থাকার কারণে এটা আমি প্রোপেন না বলে প্রোপিন বলবো। প্রোপিন, কারণ এটা অ্যালকিনের একটা সদস্য। তাহলে এটা হচ্ছে যে প্রোপিন। অ্যালকিন যৌগ। আবার আমরা 3 বন্ধন বা ত্রিবন্ধনের আরেকটা যৌগ দেখব, সেটা আমি এখানে লিখতেছি। কার্বন, ট্রিপল বন্ড কার্বন, বন্ড কার্বন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3টা বন্ধন দেখা মানে এটা অ্যালকাইন, এটাও কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকাইন কাকে বলে? কার্বন কার্বন ত্রিবন্ধনকে অ্যালকাইন বলে। তাহলে এখানে কার্বন কার্বন একটাতে ত্রিবন্ধন আছে, তাহলে এটা অ্যালকাইনের সদস্য। আবার এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এই 3টে বন্ধন, কার্বনের 3টে যোজনী প্রকাশ পাচ্ছে, তার আরেকটা হাইড্রোজেন থাকবে। এখানে কিন্তু এটার কোনো হাইড্রোজেন বসবে না, কারণ এখানে 3টা বন্ধন, এখানে একটা বন্ধন, 4টা বন্ধন হয়ে গেল, যোজনীর 4, আর এখানে কিন্তু 3টা হাইড্রোজেন বসবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার নামটা কি হতে পারে? যেহেতু কার্বন 3টাই আছে, তাহলে এটা প্রোপেন লেভেলে আছে। যেহেতু এখানে 3 বন্ধন আছে, তাই এটা আমরা বলবো প্রোপাইন। কি বলবো? প্রোপাইন। এটি অ্যালকাইনের একটি সদস্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন
বুঝতে পারছো? যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকবে তাদেরকে আমরা বলবো যে সম্পৃক্ত হাইড্রোকার্বন। যেহেতু এটা মুক্ত শিকল আছে তাহলে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে যে কার্বন কার্বন কিন্তু বন্ড একটা। আবার অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে যে সকল কার্বন শিকলে কার্বন কার্বন যে কোনো একটাতে দ্বিবন্ধন আছে, তাহলে এটাকে বলবো যে আমরা অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। আবার কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে সেটাকে আমরা বলি অ্যালকিন যৌগ। তাহলে এটা হচ্ছে যে প্রোপেন, আর এটা প্রোপিন। যেহেতু এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। আবার আমরা যদি দেখি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, এটাও কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার এটা কিন্তু অ্যালকাইনও। যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাদেরকে আমরা বলি অ্যালকাইন। এখানে একটাতে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, এটা একটা অ্যালকাইনের সদস্য। যেহেতু এখানে 3টা কার্বন আছে এবং 3 বন্ধন আছে, তাহলে এটা আমরা বলবো প্রোপাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন আমরা এতক্ষণ পড়লাম, নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেক ধারণা আসলো। তোমরা এটা ভালোভাবে পারবে। এই শ্রেণীবিভাগ আমাকে জানতে হবে। যখন আমরা সামনে আরো ব্যাপক এই অধ্যায়ের পড়ালেখা আমরা করব, তখন কিন্তু এগুলো আমার কাজে লাগবে। হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ আমি আবার বলছি। হাইড্রোকার্বন হচ্ছে যে কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। যেমন আমরা হাইড্রোকার্বনের উদাহরণ হিসেবে আমরা এখানে দিতে পারি C2H6, এটা ইথেন। মিথেনও দিতে পারি আমরা, মিথেনও হাইড্রোকার্বনের সদস্য। তারপর আমরা দিতে পারি C3H8, এটা মিথেন, এটা ইথেন, এটা প্রোপেন। আরও অনেক আছে। তাহলে হাইড্রোকার্বন হতে গেলে কার্বন এবং হাইড্রোজেন থাকতে হবে। ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ প্রথমত 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা এলিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিককে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আবার মুক্ত শিকল হাইড্রোকার্বনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, আবার অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তোমাদের বইয়ে এটা হুবহু আছে। এর বাইরেও কিন্তু কিছু পড়ালেখা আছে, যেটা তোমরা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যাবে, তখন তোমরা কিন্তু একটা শাখা শিকল পাবে, যেটাকে আমরা ব্রাঞ্চ চেইন বলি, শাখা শিকল। এটা তোমাদের 10ম শ্রেণীতে সাধারণত নাই। তারপর আমরা শাখা শিকল নিয়ে একটু আলোচনা করতে পারি। যে কোনো কার্বন শিকলে যে কোনো জায়গায় একটা শাখা উৎপন্ন হলো বা শাখা দিলাম, এখানে একটা যোগ দিলাম। তাহলে এটা যদি আমরা নাম্বার 1, 2, 3 নাম্বারিং করি, তাহলে এখানে 2 নাম্বারে কি আছে? আমার একটা শাখা দেখতে পাচ্ছি, যেটা মিথাইল। তো আমরা যদি যোজনী হিসেব করি, এখানে 3টা হাইড্রোজেন হবে, এখানেও 3টা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন হবে। তাহলে এই 2 নম্বরে যে একটা ব্রাঞ্চ বা শাখা আসলো, এটা হচ্ছে মিথাইল। তাহলে এটার নামকরণটা কীরকম হবে? যেহেতু 2 নম্বরে মিথাইল আছে, তাহলে 2 মিথাইল। কার্বন কয়টা? 3টা। প্রোপেন, 2 মিথাইল প্রোপেন, 2 মিথাইল প্রোপেন। এরকম আরো অনেক কার্বন শিকলে অনেকগুলা শাখা শিকল থাকতে পারে, শাখা থাকতে পারে। এখানে আমি মিথাইল দিলাম, সেখানে ইথাইল হতে পারে, ক্লোরো হতে পারে, ব্রোমো হতে পারে, আয়োডিন হতে, অনেকগুলো হতে পারে।
তাহলে এটা হচ্ছে যে শাখা শিকল, যেটা তোমাদের বইয়ে বিস্তারিত কোনো আলোচনা করে নাই, সেটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে গেলে তোমরা পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি একাদশ অধ্যায়ের এই খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায়ের প্রাথমিক আলোচনা করলাম, অর্থাৎ হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে আমরা আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব বিস্তারিত। তখন তোমরা আরও ভালোভাবে জানবে এই অধ্যায়ের যে পড়াগুলো যে কী, জৈব যৌগের মধ্যে যে কী, এটা অন্যান্য অধ্যায় থেকে একটু ভিন্ন টাইপের, তাই একটু এটা আমাদেরকে মনোযোগ সহকারে পড়তে হবে। এই অধ্যায়ের উপর ভিত্তি করে তুমি উচ্চ মাধ্যমিক যারা সায়েন্স পড়বে তারা কিন্তু অনেক কিছু জানতে পারবে। এখানে তোমাদেরকে কিছু শিখে যেতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে নবম দশম শ্রেণীর জন্য, জেনারেল শাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভোকেশনাল দশম শ্রেণীর জন্য এইটা সিলেবাস আছে। তোমরাও এই যে ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন এটা ভালোভাবে শিখবে। এটা যদি বুঝে থাকো তাহলে এই অধ্যায়ে তোমরা আরও অনেক কিছু জানতে পারবে। আজকে আমরা এখানে শেষ করি। আগামী ক্লাসে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আমি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।